সুপ্রিয় গাইজ, আজকে চলে আসলাম ট্রাভেলার নাজমুল ব্লগসের পক্ষ থেকে দিনাজপুর নয়াবাদ মসজিদ। আর এই মসজিদের সৌন্দর্য আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো আসেন আমার সাথে। সর্বপ্রথম আপনারা দেখতে পাবেন মসজিদের জন্য মুক্ত হস্তে দান। এই মসজিদের সৌন্দর্য, কারুকাজ, নকশা আরো ইতিহাসের ঐতিহ্যের সমারোহ এখানে রয়েছে, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। চারপাশ থেকে এই মসজিদের সৌন্দর্য তুলে ধরার জন্য আজকে আমরা আসি দিনাজপুর কাহারোলে অবস্থিত এই নয়াবাদ মসজিদ। এই হচ্ছে দিনাজপুরের নয়াবাদ মসজিদের পিছনের অংশ। এখন আমরা চলে যাচ্ছি আবার সামনের অংশে। এটা একটি সরকারি স্থাপত্য। নাজমুল ট্রাভেলার্স, নাজমুল ব্লগ থেকে আজকে আপনাদের সামনে এই সৌন্দর্য তুলে ধরার জন্য আমরা আসছি দিনাজপুর থেকে। অপরূপ সৌন্দর্যের এই তিনটি মিনার যা হৃদয় ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়। আমাদের এই ট্রাভেলার নাজমুল ব্লগসের পক্ষ থেকে আপনাদের এই ধরনের বিভিন্ন স্থাপত্য আমরা দেখাবো, আপনারা আমাদের সাথে থাকবেন। এই নয়াবাদ মসজিদটি কিভাবে স্থাপত্য হয়েছিল এবং কিভাবে নির্মাণ হয়েছিল আর কত সালে নির্মাণ হয়েছিল, এখানকার একজন ভাই ইমাম রয়েছে দায়িত্বে, তার কাছে আমরা আজকে শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মসজিদের নাম হলো নয়াবাদ জামি মসজিদ। এই মসজিদে বর্তমানে ইমাম হিসেবে আছে আমার নাম মোহাম্মদ আল আমিন। এই মসজিদের ইতিহাস হলো এই যে কান্তজি মন্দিরকে নিয়ে। এই কান্তজি মন্দিরকে যখন নির্মাণ করেন মহারাজা প্রাণনাথ, তিনি কান্তজি মন্দির তৈরি করার জন্য সুদূর পারস্য ইরান থেকে কিছু কারিগর নিয়ে আসেন। কারিগররা ইরান থেকে আসলে তারা যখন মন্দির তৈরি করতে আসলেন, তখন তারা দেখতেছেন যে মন্দিরের আশপাশে নদীর একটা চর, বসবাসের সেরকম কোনো জায়গা ছিল না, আর সেখানে ছিল হিন্দুদের বসবাস। এই জন্য তারা মন্দিরে কিছুদিন তাঁবু টেঙে থাকার পরে তারা এই এলাকায় এসে বসবাস শুরু করলেন। এখান থেকে যায় তারা মন্দিরে কাজ করতেন। আর তারা দেখলেন যে মন্দিরে কাজ করতে প্রায় অনেক সময়ের প্রয়োজন। এই প্রয়োজন হওয়ার কারণ হলো সেই সময় কোনো প্রযুক্তি না থাকার কারণে সম্পূর্ণ তাদের নিজেদের হাতে তৈরি করতে হয়। জি। আর তারা এই এলাকায় উম, থাকার কারণে তাদের কোনো মসজিদের প্রয়োজন ছিল। একটা মসজিদ না থাকার কারণে তারা মহারাজা প্রাণনাথের কাছে অনুমতি চান যে আমাদেরকে আমাদের নামাজের জন্য একটা মসজিদের প্রয়োজন। তখন মহারাজা প্রাণনাথ হিন্দু হলেও তার মন মানসিকতা অনেক ভালো ছিল। অনেক ভালো ছিল। হ্যাঁ, এই জন্য তিনি তাদেরকে মসজিদ তৈরি করার জন্য একটা 6 শতক জায়গা দিলেন। এই 6 শতক জায়গার পর তারা সাধারণভাবে তারা একটা মসজিদ তৈরি করে নামাজ আদায় করতেন। জি। পরবর্তীতে যখন তারা মন্দিরের কাজ কমপ্লিট করে ফেলেন, 1704 সালের দিকে শুরু হয়েছিল, 1752 সাল পর্যন্ত মন্দিরের কাজ কমপ্লিট করে ফেলেন। তখন 1752 সালের পরে 1793 সাল পর্যন্ত তারা মসজিদকে একবারে কমপ্লিট করে ফেলেন। এই মসজিদের মধ্যে 110টা টেরাকোটা ফলক আছে, উপরে 3টা গম্বুজ এবং দুই সাইডে 3টা প্রবেশদ্বার এবং 2টা জানালা রয়েছে। দেখতে পাচ্ছি। ভিতরে আপনার ইমাম সহ প্রায় 41 জন নামাজ আদায় করতে পারে। শুরুর দিকে তারা এটাতে এক কাতারে নামাজ পড়তেন, কারণ তার হাইটে অনেক লম্বা ছিলেন। পরবর্তীতে আমরা ভৌগোলিক কারণে ছোট হওয়ার কারণে এখন আমরা 2 কাতারে নামাজ আদায় করতে পারি। এখানে 5 ওয়াক্ত নামাজ সহ জুমার দিনে নামাজ আদায় করা হয়, উপরে সামিয়ানা দেওয়া হয়। আর এই পাশে যে স্থাপনা দেখতেছেন, এটাতে অনেকেই বলে যে এখানে তারা ঈদের নামাজ আদায় করতেন। অনেকেই বলে এখানে মসজিদের তাবারক রাখা হতো, ছোট একটা রুম ছিল 1 গম্বুজ বিশিষ্ট। এখানে ভিতরে তাবারক, মসজিদের সরঞ্জাম, ইমামুদ্দিন থাকার রুম ছিল। আর যিনি মসজিদটা তৈরি করেন তার নাম হলো মোহাম্মদ নেওয়াজ উরফে কালুয়া। তিনি এবং তার ছোট ভাই এই এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এখনো তাদের বংশধররা এখানে বসবাস করতেছে। তাদের প্রায় 22টা পরিবার এখনো বসবাস করতেছেন তারা। আলহামদুলিল্লাহ। ক্রমান্বয়ে তাদের মৃত্যু হলে যিনি হেড কারিগর মিস্ত্রি ছিলেন তার কবরটা এখানে দেওয়া হয়। আর এই চারপাশে যে বাউন্ডারি দেখতেছেন, এই বাউন্ডারি 2016 সালের দিকে ইউনেস্কো এশিয়ান ডেভেলপমেন্টের অর্থায়নে আমাদেরকে করে দেন এগুলা। আর এখানে যে রুমটা আছে, এখানে ইমাম মুয়াজ্জিন থাকার রুম এবং এখানে একটা যারা দর্শনার্থী আসেন তাদের বসার জন্য ব্যবস্থা রয়েছে। এবং তার পাশের রুমটাতে হলো যে স্থানীয় বাচ্চারা এখানে লেখাপড়া করেন, তাদেরকে ইসলামী ফাউন্ডেশন থেকে লেখাপড়া করানো হয়। আর এখানে দর্শনার্থীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। যারা দর্শনার্থী আছেন তাদের এখানে গাড়ি গ্যারেজের ফি দিতে হয় না, এবং তারা ওয়াশরুম ব্যবহার করলে পুরুষদের জন্য আলাদা ওয়াশরুম, মহিলাদের জন্য আলাদা ওয়াশরুম এবং ওযুখানার ব্যবস্থা রয়েছে। এবং এর মসজিদের সামনে একটি পিকনিক স্পট রয়েছে, এবং পিকনিকের জন্য আমাদের এখান থেকে ডেকোরেশনের ব্যবস্থা আছে। প্রায় 70 থেকে 80 জন, 70 থেকে 80 জন এখানে পিকনিক করতে পারেন তারা। এই সম্পূর্ণ আমরা দর্শনার্থীদের জন্য বিনামূল্যে দিয়ে থাকি। এখানে দর্শনার্থীদের কোনো ফি নেওয়া হয় না, সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। তো ধন্যবাদ আপনাকে, অসাধারণ। তো এই দিনাজপুরের সৌন্দর্য এভাবে আমরা দিনাজপুরের যে 13 থানা রয়েছে, দিনাজপুরকে এভাবে আমরা তুলে ধরবো।
ট্রাভেলার নাজমুল ইসলাম ব্লগের পক্ষ থেকে আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।